কোহিনূর নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ঝলমলে এক হীরার ছবি, তাই না? কিন্তু আজ আমরা নিছক কোনো দামি পাথরের গল্প শুনতে আসিনি। আজ আমরা ডুব দেব এমন এক রোমাঞ্চকর ইতিহাসে, যেখানে এই হীরা শুধু অগাধ সম্পদের প্রতীক নয়, বরং জন্ম দিয়েছে এক রক্ত স্নাত ইতিহাসের। একটু ভেবে দেখলে অবাক হতে হয়, এই হীরা যার হাতেই গেছে তার বিশাল সাম্রাজ্য একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। রাজা বাদশাদের একেবারে সিংহাসন থেকে টেনে নামিয়ে ধুলোয় মিশিয়ে দেওয়ার এই অবিশ্বাস্য ঘটনাগুলো প্রমাণ করে যে এটা সাধারণ কোনো রত্ন নয়, বরং ধ্বংস আর ষড়যন্ত্রের এক জ্বলন্ত প্রমাণ। চলুন মূল তথ্যগুলো ঘেঁটে আজ এই রক্তমাখা পথ চলার গল্পটা একটু ধাপে ধাপে চেনে নেওয়া যাক। গল্পটা শুরু করার আগে প্রাচীন একটা নিয়মের দিকে একটু নজর দেওয়া যাক। হিন্দু পুরাণ ঘাটলে এমন একটা তথ্য পাওয়া যায় যা নিমেষেই এই ইতিহাসকে একটা গায়ে কাটা দেওয়ার রহস্যে পরিণত করে। বিশেষ করে পুরুষ শাসকদের জন্য এটা ছিল এক মারাত্মক সতর্কবার্তা। নিয়মটা হলো, এই রত্নটার সাথে এমন এক অভিশাপ জড়িয়ে আছে যে কোনো পুরুষ যদি এটা নিজের কাছে রাখে তবে তার কপালে চরম দুর্ভাগ্য নেমে আসবেই। হয় কোনো দেবতা, নয়তো কোনো নারী, কেবলমাত্র এরাই বিনা শাস্তিতে এই হীরা ধারণ করতে পারবে। অবাক করার মতো বিষয় হলো, স্রেফ এই একটা নিয়ম কিভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী রাজাদের ভাগ্য গড়েছে আর ভেঙেছে। ১৬৩০-এর দশকের মোঘল সাম্রাজ্যের একেবারে চূড়ান্ত ক্ষমতার সময় থেকে শুরু করে ১৭৩৯ সালে পারস্যের সেই ভয়াবহ আক্রমণ, আর সব শেষে ১৮৪৯ সালে ব্রিটিশদের চূড়ান্ত দখল, ক্ষমতার এই বিশাল পালাবদলের সাথে সাথে হীরাটিও কিভাবে এক হাত থেকে আরেক হাতে ঘুরেছে সেটা সত্যিই চমকে দেওয়ার মতো। তিনটে শতাব্দী ধরে এই রত্নটি যেন এক অবিশ্বাস্য আর রক্তক্ষয়ী যাত্রার নীরব সাক্ষী হয়ে আছে। তো চলুন একেবারে শুরুতে ফিরে যাওয়া যাক। গোলকুন্ডার খনিতে উৎপত্তি যখন চলছিল ভারতের বিখ্যাত সেই সোনার পাখি যুগ। এই হীরার শেকড়ের খোঁজে আমাদের ফিরে যেতে হবে ভারতের অন্ধ্রপ্রদেশের গোলকুন্ডার খনিতে। তখনকার দিনে ভারত তো সম্পদের প্রাচুর্যে সোনার পাখি নামেই পরিচিত ছিল। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? এই যে কোহিনূর নামটা, এটা পাওয়ার অনেক আগে থেকেই কিন্তু রত্নটার এক অন্ধকার ইতিহাস শুরু হয়ে গিয়েছিল। খনির অতল অন্ধকার থেকে পৃথিবীর আলোতে আসার সাথে সাথেই যেন এটি তার সেই অভিশপ্ত ভাগ্যকে জাগিয়ে তোলে। পুরনো সব রেকর্ড আর তথ্য ঘাটলে স্পষ্ট দেখা যায়, শুরু থেকেই কোনো এক অজানা উত্তরাধিকার নিয়ে একের পর এক মর্মান্তিক ট্র্যাজেডি আর রক্তারক্তির সাথে জড়িয়ে গিয়েছিল এই রত্নটি। এরপর ইতিহাসের পাতা উল্টালে আমরা আসি শাহজাহানের ময়ূর সিংহাসনের কথায়, মুঘল গৌরবের একেবারে চূড়ান্ত শিখর যাকে বলা যায়। ১৬৩০-এর দশক, মুঘল সাম্রাজ্য তখন গৌরবের একেবারে চূড়ায়। সম্রাট শাহজাহান তৈরি করলেন পৃথিবীর সবচেয়ে দামি আর দৃষ্টিনন্দন সিংহাসন, সেই বিখ্যাত তাখতে তাউস বা ময়ূর সিংহাসন। আর ঠিক তার মাঝখানেই গর্ব করে বসিয়ে দিলেন এই হীরাটিকে। কিন্তু এখানেই ইতিহাসের এক অদ্ভুত আর নির্মম বৈপরীত্য চোখে পড়ে। একদিকে এই অকল্পনীয় রাজকীয় সম্পদ ও প্রতাপ, আর ঠিক তার উল্টো দিকেই হঠাৎ করে নেমে আসা এক চরম পতন। ভেবে দেখুন, যিনি এত শখ করে হীরাটিকে সিংহাসনে বসিয়েছিলেন, সেই প্রতাপশালী সম্রাট শাহজাহানকেই কিনা জীবনের শেষ দিনগুলো নিজের আপন ছেলের হাতে বন্দী হয়ে কাটাতে হলো। সেই যে পুরাণের অভিশাপের কথা বলছিলাম না, এটা ছিল তারই প্রথম বড়সড় এবং অত্যন্ত নাটকীয় একটা প্রমাণ। এর পরের অধ্যায়টা বেশ ভয়ঙ্কর। নাদির শাহের রক্তাক্ত আক্রমণ, যখন দিল্লিতে রীতিমতো রক্তের নদী বয়ে গিয়েছিল। সময়টা ১৭৪০ সাল। মুঘল সাম্রাজ্য ভেতর থেকে বেশ দুর্বল হতে শুরু করেছে। আর ঠিক এই সুযোগটাই নিলেন পারস্যের শাসক নাদির শাহ। দিল্লিতে তিনি যে আক্রমণ চালালেন তার নির্মমতা শুনলে আজও শিউরে উঠতে হয়। চারিদিকে শুধু লাশের পাহাড়, এমনকি যমুনা নদীর জল পর্যন্ত রক্তের রঙে লাল হয়ে গিয়েছিল। এই ধ্বংসলীলার মাঝে নাদির শাহ যখন ময়ূর সিংহাসন দখল করেন, তখন এই অদ্ভুত সুন্দর হীরাটা দেখে তিনি এতটাই হতবাক হয়ে গিয়েছিলেন যে মুখ ফসকে বলে ওঠেন, কো এই নূর, যার মানে হল আলোর পাহাড়। আর এভাবেই চারিদিকে মৃত্যুর আর্তনাদের মাঝে হীরাটি অবশেষে তার এই চিরপরিচিত নামটি পেল। কিন্তু ওই যে অভিশাপ তো আর কাউকে ছেড়ে কথা বলে না। এত রক্ত ঝরিয়ে, এত ধ্বংসযজ্ঞ চালিয়ে যে সম্পদ তিনি পারস্যে নিয়ে গেলেন, সেটাই শেষ পর্যন্ত তার নিজের মৃত্যু ডেকে আনল। কোহিনূরের অভিশাপ নাদির শাহকেও রেহাই দিল না। ইতিহাস সাক্ষ্য দেয়,
শেষ পর্যন্ত নাদির শাহ তার নিজেরই রাজকীয় রক্ষীদের হাতে অত্যন্ত নির্মমভাবে খুন হন, যেন অভিশাপটা প্রতিটি পুরুষ মালিকের করুণ পরিণতি একেবারে নিশ্চিত করেই ছাড়ছিল। ইতিহাসের চাকা ঘুরে এরপর আমরা এসে দাঁড়াই শিখ সাম্রাজ্যের পতনের যুগে। মহারাজা রঞ্জিত সিং থেকে শুরু করে একেবারে ব্রিটিশ দখল পর্যন্ত এক মর্মান্তিক অধ্যায়। নাদের শাহের মৃত্যুর পর এই পাথরটি আফগানিস্তান ঘুরে ফিরে আসে পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিংয়ের হাতে। কিন্তু তার মৃত্যুর পর শুরু হয় এক ভয়ঙ্কর গৃহযুদ্ধ, আর সেই চরম বিশৃঙ্খলার মাঝে একটা মাত্র সংখ্যা 10 পুরো পরিস্থিতির এক বিশাল ট্র্যাজেডিকে চোখের সামনে তুলে ধরে। মাত্র 10। এই 10 বছর ছিল মহারাজা দলীপ সিংয়ের বয়স, যখন 1849 সালে ব্রিটিশরা চূড়ান্তভাবে পাঞ্জাব নিজেদের দখলে নিয়ে নেয়। ছোট্ট এই শিশুটির পুরো পৃথিবীটা যেন এক লহমায় একেবারে ওলটপালট হয়ে গিয়েছিল। একবার শুধু সেই ছোট্ট শিশুটির মানসিক অবস্থার কথা চিন্তা করে দেখুন। মাত্র 10 বছর বয়সী এক শিশুকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে তার নিজের দেশ, নিজের সাম্রাজ্য থেকে একেবারে চিরতরে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। বাধ্য করা হচ্ছে কোহিনূর হীরাটি ব্রিটিশ রানীর হাতে তুলে দিতে। সাম্রাজ্যবাদের ইতিহাসে এর চেয়ে নির্মম দৃষ্টান্ত আর কী বা হতে পারে? এখন যদি আমরা একেবারে একটা নিরপেক্ষ এবং ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিচার করি, তাহলে একটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে। আধুনিক ইতিহাসবিদদের একটা বড় অংশই মনে করেন যে ব্রিটিশদের এই হীরাটি হস্তগত করার পুরো প্রক্রিয়াটি আসলে স্রেফ একটা লুট। তথ্যসূত্রগুলো ঘাটলে এই শব্দটাই খুব জোরালোভাবে উঠে আসে। এখানে কোনো নির্দিষ্ট পক্ষ নেওয়ার কিছুই নেই, বরং ঐতিহাসিকভাবে স্বীকৃত এই মূল্যায়নটিকে অস্বীকার করারও কোনো উপায় নেই। আর সবশেষে আজকের দিনে বর্তমান ব্রিটিশ রাজমুকুট এবং লন্ডনের এর এক সতর্ক উত্তরাধিকার। শতাব্দীর পর শতাব্দী ধরে চলা এই দীর্ঘ আর রক্তক্ষয়ী যাত্রা শেষে কোহিনূর বর্তমানে লন্ডনের টাওয়ারে কড়া নিরাপত্তার মধ্যে রাখা আছে। কিন্তু এখানে একটা চমৎকার আধুনিক বাঁক আছে। সেই যে 1000 বছর পুরনো পৌরাণিক অভিশাপের কথা বলেছিলাম, মনে পড়ে? আশ্চর্যজনক হলেও সত্যি যে আধুনিক যুগে এসেও ব্রিটিশ রাজপরিবার কিন্তু সেই নিয়মটা ঠিকই মেনে চলছে। আজ পর্যন্ত কোনো পুরুষ ব্রিটিশ রাজা এই কোহিনূর মাথায় পড়েননি। এটি একচেটিয়াভাবে শুধুমাত্র রানীদের মুকুটেই ব্যবহার করা হয়। এটা দেখলে খুব সহজেই মনে হতে পারে যে এত শতকের পুরনো এই ভয়ঙ্কর অভিশাপকে এড়াতেই যেন এই অত্যন্ত সতর্ক পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পুরো ঘটনাটা জানার পর মনের মধ্যে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এতগুলো বিশাল সাম্রাজ্যের পতন, এত মৃত্যু আর রক্তের বিনিময়ে যে ইতিহাস লেখা হলো, তার প্রেক্ষিতে এই হীরাটিকে আমাদের ঠিক কিভাবে দেখা উচিত? এটা কি সত্যি একটা ভয়ঙ্কর অভিশপ্ত পাথর, নাকি এটা কেবলই একটা লুট হওয়া ঐতিহাসিক গৌরব, যা আজও নীরবে তার শেকড়ের গল্প বলে যায়? এই অমীমাংসিত প্রশ্নটা কিন্তু কোহিনূরের আসল রহস্যকে আজও আমাদের মাঝে একেবারে জীবন্ত করে রেখেছে।